রণংদেহী মেজাজে শুভেন্দু অধিকারী যেখানে মমতার প্রশাসনকে দিলেন কড়া হুঁশিয়ারি। এটাও বললেন যে প্রথমেই আমি কেসিআরির ভিডিওর গ্রেফতারির দাবি জানাচ্ছি, কিন্তু তাছাড়াও এই কেসিআরির ভিডিওর বিরুদ্ধে কি করে ব্যবস্থা নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এটা ভারতীয় জনতা পার্টি। তার পাশাপাশি তিনি মেন অভিযুক্ত কল্পনা সিটের নামও নিলেন আর বললেন ওনার বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তার আগে যিনি ভিকটিম, যিনি মার খেয়েছেন মৌমিতা সিনহা, তাকে ইমিডিয়েটলি প্রাইভেট হসপিটালে শিফট করা হোক। কারণ এটা নামেই মমতার সুপার স্পেশালিটি হসপিটাল, এখানে তো মাথার বালিশ পর্যন্ত দেওয়া হয় না, সুস্থ মানুষ এলে মারা যাবে এখানে, এই বলে কটাক্ষও করলেন। অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাবো। তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যে ডায়মন্ড হারবারে 2024-এর ভারতীয় জনতা পার্টির প্রার্থী অভিজিৎ দাস, তাকে সাসপেন্ড করা হয়েছে ভারতীয় জনতা পার্টি থেকে। তার সাথে আমি নিজে কথা বলেছি, তার দলের প্রতি তার আদৌ কোনো ক্ষোভ রয়েছে নাকি কি ব্যাপার। অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি। আমি প্রথমেই শুভেন্দু অধিকারীর, যিনি প্রচন্ডভাবে রেগে গিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মমতা প্রশাসনকে, সেই ভিডিওটি একবার প্রেজেন্ট করি। এবং আমি কেসিআরির ভিডিওর প্রথম গ্রেপ্তার চাইব, কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন না। আমরা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিজিপির মেলে অভিযোগ, সেখানে অভিযোগ পাঠানো হয়েছে, ওরা কিছু করবে না আমরা জানি। আর কি করলে কেসিআরির ভিডিওকে শিক্ষা দেওয়া যায় আর মূল অভিযুক্ত কল্পনা সিট যাতে জেলে যায় তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে এবং আমি নিজে দেখব। আমরা ওর সুস্থতা প্রার্থনা করি। আমি দেখে গেলাম এবং আমি আমাদের নেতৃত্বকে এখানে যারা আছেন এক্ষুনি শিফট করে নিতে বলবো প্রাইভেট কোনো নার্সিংহোমে। আমাদের অত অভাব নেই, নিয়ে চলে যান, কারণ এখানে এখনো পর্যন্ত ডায়েট দেয়নি, মাথায় একটা বালিশ নেই, তারপরে তো এই নামেই ভবরা ঢেকি সুপার স্পেশালিটি হসপিটাল। মমতা ব্যানার্জির এই জানলা আছে তো কাঁচ নাই, কাঁচ আছে তো জানলা নেই। তাকিয়ে দেখুন ভিডিওতে আমরা পরিষ্কার দেখতে পেলাম শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে যেভাবে প্রত্যেকটা বিজেপির কর্মীদের যেভাবে পোস্টপোল ভায়োলেন্সের শিকার হচ্ছে তাদের প্রত্যেকের পাশে দাঁড়াতে, ঠিক সেভাবেই পাশে দাঁড়িয়েছিলেন মৌমিতা সিনহারও। সেখানে পরিষ্কার তিনি আশ্বাস দিয়েছেন যে কড়া থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে, অর্থাৎ ফুল অফ অ্যাকশনে শুভেন্দু অধিকারী। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কেসিআরি গ্রাম পঞ্চায়েতের, যেখানে শ্রীমতী মৌমিতা সিনহা হচ্ছেন পঞ্চায়েত সমিতির বিরোধী নেত্রী, তাকে ফোন করে ভিডিও ডেকেছিলেন। তিনি মোটেও কোনো রকম সভাতে যেতে চাননি, তিনি কোনো মিটিংয়ে যেতে চাননি গ্রাম পঞ্চায়েতের, অথচ ভিডিও তাকে আশ্বাস দিয়েছিলেন যে না কোনো সমস্যা নেই, আপনি আসুন, একটা সভা রয়েছে, যেখানে ভিডিও ইনভাইট করেছিলেন শ্রীমতী মৌমিতা সিনহাকে, অথচ প্রোটেকশনই দিতে পারেননি। যেখানে যে কক্ষে সভাটি হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের সদস্যরা মারধর করলেন এই শ্রীমতী মৌমিতা সিনহাকে। আপনাদের অবাক লাগবে এটা জেনে যে বিডিও অফিসারের সামনে তাকে মারধর করা হয়েছে, অথচ সেই ভিডিও কিছু করতেই পারেননি। নাম উঠে আসছে একজন অপরাধীর, যার নাম হচ্ছে কল্পনা সিট। তার পাশাপাশি শুধুমাত্র মহিলা বলে থেমে যাবার কিছু হয়নি, এখানে পুরুষেরও নাম উঠে আসছে যারা এই মৌমিতা সিনহাকে মারধর করেছেন বিডিও অফিসারের সামনে, যার জন্য এই মৌমিতা সিনহা অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছিলেন। বিষয়টা প্রচন্ড খতরনাক। আপনাদেরকে জানিয়ে দিই যে এক হচ্ছে ভিডিও নিজে ডেকে এরকম কাণ্ড ঘটিয়েছেন, তার তো আমি দুখানাই ওয়ে দেখতে পাচ্ছি। প্রথম, হয়তো ভিডিও ইন্টেনশনালি মৌমিতা সিনহাকে ডেকে মার খাইয়েছেন, অথবা দ্বিতীয় যে তার কন্ট্রোলেই হয়তো কিছু নেই। এই দুটোই মারাত্মক। যদি ভিডিও ইন্টেনশনালি ডেকে মৌমিতা সিনহাকে মার খাইয়ে থেকে থাকেন, তাহলেও আমাদের পশ্চিমবঙ্গের ভয়ঙ্কর দুর্ভাগ্য যে আজকাল প্রশাসন এইভাবে একটা পলিটিক্যাল ক্যাডার হিসেবে কাজ করছে আর পার্টি পলিটিক্সের মধ্যে ডিরেক্টলি ইনভলভড হয়ে এই সমস্ত কাজ করছেন, ভয় দেখাচ্ছেন। আর যদি উল্টোটা হয়ে থাকে যে ভিডিও কন্ট্রোল করতে পারেনি, তার সামনেই মারধর করে বেরিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সদস্যরা, তাহলে সেটা আরো দুর্ভাগ্যজনক। কারণ প্রশাসনকে তো আর ভয় পাচ্ছে না তৃণমূল কংগ্রেসের কেউ। তার মানে যা খুশি আমরা করতে পারি, সেটা বিডিও হোক, সেটা আইসি হোক, সেটা ওসি হোক, আমাদের কাছে কিচ্ছুটি ম্যাটার করে না। দেখুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনারই প্রশাসন, আপনারই আইন, আপনিই নাকি পুলিশ মন্ত্রী,
আপনার এই রকম ভোটের আমি সিম্পল সা কথা আপনাকে বলতে চাই, যদি কন্ট্রোল হচ্ছে না তো ছেড়ে দিন। আপনি তো শুধুমাত্র নিজের ছাড়া কিছুই দেখতে পাচ্ছেন না। যেখানে ইলেকশনে জেতার পর আপনি বলছেন যে বেশ কিছু যদি জেলা প্রশাসন আর একটু সাপোর্ট করতো তাহলে আরো 2-3টে সিট আমার বাড়তো, তাও আবার নবান্নে বসে মিটিং করছেন। কোন রকম ভাবে তৃণমূল কংগ্রেসের কার্যালয় নয়, নবান্নে বসে তিনি মিটিং করছেন, আর মিটিং এ আলোচনা হচ্ছে যে বেশ কিছু জেলা প্রশাসন যদি আমার সঙ্গে থাকতো তাহলে আরো 3-4টে সিট ইনক্রিজ করতো। আপনি কড়া পদক্ষেপ নিয়ে বলতে পারছেন না যে দরকার নেই আমার এরকম ভোটারের, দরকার নেই এরকম নোংরামির, যেখানে আমার রাজ্য, আমার বাংলাকে, আমার সোনার বাংলাকে কালিমা লিপ্ত করা হচ্ছে, আর বাইরের রাজ্যে আমার বাংলাকে নিয়ে সমালোচনা করা হচ্ছে, আর একটাই কথা তোলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু সামলাতে পারছে না। পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, সবই মমতা ব্যানার্জির হাতের বাইরে। আপনি কেন সামনে এসে বলছেন না যে তোমাদের যদি পোস্ট পোল ভায়োলেন্স করতে হয় তো ভাই তোমরা করো, আমি হিউজ অ্যাকশন নেব, সেটা তৃণমূল কংগ্রেসের ভোটারই হোক বা যেই হোক, কারণ আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কোনো পার্টিকুলার লোকের মুখ্যমন্ত্রী নয়। আপনি বলতে পারছেন না? আপনার কাছে ভোট ব্যাংকটা তাহলে আগে হয়ে দাঁড়ালো, যার জন্য আপনি ফুল পেছন থেকে সাপোর্ট করছেন পোস্ট পোল ভায়োলেন্সের। শুধুমাত্র এখানেই নয়, আমি আপনাদেরকে সৌমিত্র খা, যিনি খুবই ইচ্ছে করছিল ওনার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কাজ করার, যার জন্য তার সুর তাল সমস্ত কিছু বেসুরা হয়ে যাচ্ছিল, তিনি আবার ধীরে ধীরে ট্র্যাকে ফিরে আসছেন। কি বললেন সেই ভিডিওটি এবার প্রেজেন্ট করি, তারপর যাই ডিটেলে। না, আমাদের সিদ্ধান্ত কিছুটা ভুল ছিল, এটা তো অস্বীকার করছি না। সিদ্ধান্তে আমাদের কিছুটা ভুল ছিল মানে এটা নয় যে আমরা পুরো পার্টিটা শেষ হয়ে গেছে। আমরা 39% ভোট পেয়েছি, তো এটা ভুল ছিল, এটা ঠিক হবে। আমার সঙ্গে সুকান্তরও কথা হয়েছে আর শুভেন্দুদারও কথা হয়েছে। এই যে কথা না বলার ব্যাপারটা, কিন্তু কথাটা হচ্ছে যে সবকিছু অনেক সময় উচ্চ জায়গায় পৌঁছায় না, তার জন্য অনেক সময় মিডিয়াতে আমরা অনেক সময় বলি, সেই নিয়ে আলোচনা শুরু হলো। দুজন থাকলে ঘরে লড়াই হয়, ঘরে 4 ভাই থাকলে লড়াই হয়, তো বিজেপি একটা বৃহৎ দল, লড়াই হবে না এটা বললে হয়? ভিডিওর মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সমস্ত কিছু হয়তো ভেতরে যা সমস্ত দ্বন্দ্ব ছিল তা মিটে গেছে। আসলে রাজ্য থেকে সৌমিত্র খাঁকে তলব করা হয়েছিল, সেখানে ওনাদের মধ্যে কি আলোচনা হয়েছে কি হয়নি সেটা ওনারাই জানেন, কিন্তু সৌমিত্র খাঁ এটুকু ক্লিয়ার করে দিলেন যে আমাদের মধ্যে যাই গন্ডগোল ছিল সবই ঠিক হয়ে গেছে, আর তাছাড়া বাসন টাসন এক জায়গায় থাকলে, ভাইটাই এক জায়গায় থাকলে এই সমস্ত টুকটাক অশান্তি নাকি লাগতেই থাকে। কিন্তু এই সমস্ত কথার মধ্যে তিনি একটা বড় ইঙ্গিত দিলেন, বললেন যে ভুল তো আমাদের হয়েছে, আমাদের এটা ভুল ছিল। এইভাবে যে নিজেকে প্রেজেন্ট করতে চাইলেন যে উনি যা সমস্ত কথা তুলেছেন, অ্যালিগেশন তুলেছেন, সমস্তটাই ভ্যালিড। এখন বিষয়টা হচ্ছে নিহাতি বিজেপি রাজ্যে খারাপ প্রদর্শন করেছে বলে সমস্ত কিছুই কেমন যেন মনে হবে এটা ঠিক ছিল না, ওটা ভুল ছিল, এটা খারাপ ছিল। আর আজ যদি বিজেপি চমক রেজাল্ট করতো তাহলে সেই সমস্তই হয়ে যেত মাস্টার স্ট্রোক। যাই হোক, এই বিষয়ে যেমন আপনাদেরকে জানিয়ে দিই আমি যে ডায়মন্ড হারবারের প্রার্থী যিনি ছিলেন 2024-এর লোকসভার বিজেপির অভিজিৎ দাস, তাকে বঙ্গ বিজেপি সাসপেন্ড করেছে। এটা শোনার পর আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করে জানতে চাইলাম যে আপনি তো পুরনো দিনের সৈনিক, তাহলে আপনার কি দলের প্রতি ক্ষোভ রয়েছে, মানে দলের মধ্যে কি একটা বিরাট কিছু দ্বন্দ্ব চলছে? কিন্তু তার কথাবার্তার মাধ্যমে বুঝতে পারলাম যে পুরো বিষয়টাকে মিডিয়া যেভাবে তুলে ধরার চেষ্টা করছে টিআরপির জন্য, বিষয়টা কিন্তু অতটা নয়। কি বললেন সেই ভিডিওটি একবার প্রেজেন্ট করি। কিন্তু তারপরেও আপনাকে শোকজ করা হয়েছে বিজেপি পার্টির দিক থেকে, যেখানে তারপরেই আপনি বিস্ফোরক মন্তব্য করেছেন যে বিজেপির একাংশ অভিষেক ব্যানার্জির অঙ্গুলি হেলনে চলে। এই পয়েন্টে কি মানে এটা কি রাগ ক্ষোভে বলেছেন নাকি এই পয়েন্টে আপনি এখনো স্ট্রিক্ট আছেন? দেখুন, আমার মনে হচ্ছে এটাকে একটু কি বলবো মিসগাইড করা হচ্ছে বিষয়টাকে। প্রথম কথা হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো শোকজ লেটার আসেনি, না এসছে ইমেলে অথবা হচ্ছে হার্ড কপি। তো ন্যাচারালি শোকজে কি লেখা রয়েছে না লেখা রয়েছে আমি তো বিষয়টা জানি না। এবার বিভিন্ন সাংবাদিক আমাকে ফোন করছেন, তারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাচ্ছেন যে এরকম একটা কপি রয়েছে। আমি তাদেরকে বলেছি যে এটা ফেক না অরিজিনাল, তো আমি বুঝতে পারছি না। ফেক অনেক সময় ফেক ছিল, অনেক সময় ভাইরাল হয়, অরিজিনাল কপি না হলে আমি কি করে বলবো? যদি ফেক হয় তো কোনো প্রবলেম নেই, কিন্তু যদি আমার এটা হয় আপনার অরিজিনাল হয়, তাহলে অরিজিনালের কপিটা মিডিয়ার সামনে কি করে গেল? তো কয়েকজন সাংবাদিক আমাকে বললেন যে এটা নাকি মিডিয়া যারা কমিউনিকেট করে তাদের মাধ্যমে এসছে। মিডিয়া ডিপার্টমেন্ট থেকে 2-1 জন বললেন যে মিডিয়া ডিপার্টমেন্ট থেকে এসছে। তো আমার যে বক্তব্যটা যে এটা হচ্ছে পার্টি ইন্টারনাল ম্যাটার,
আমি ধরুন আপনাকে শোকজ লেটার দিচ্ছি, আপনি আমার দলের কর্মী, এটা আপনার মধ্যে থাকবে, আমার মধ্যে থাকবে, আমার দলের যাদেরকে প্রতিলিপি পাঠাবো তাদের কাছে থাকবে। তো এটা মার্কেটে বা মিডিয়ার সামনে আসে কি করে? তার রেসপন্সিবিলিটি কে নেবে? তা নিশ্চয়ই কেউ এটা লিক করেছে। যে লিক করেছে সে নিশ্চয়ই আমার ইমেজ নষ্ট করার জন্য বা পার্টির ইমেজ নষ্ট করার জন্য সে এটা করেছে। কারণ এখন অভিষেক ব্যানার্জির এগেনস্টে আমি মাননীয় শুভেন্দু দা যিনি এলওপি আছেন, উনি আমাকে বলেছেন ইমিডিয়েট ইলেকশন পিটিশন করতে। সে মতো উনি নিজেও লয়ার দেখিয়ে দিয়েছেন যে তার কাছে গিয়ে করার, কারণ বড় লয়ার ছাড়া তো ইলেকশন পিটিশন করা যাবে না, আর সেরকম বিশ্বস্ত লয়ার দরকার যাকে প্রভাবিত করতে পারবে না। তা শুভেন্দু দা এই বিষয়টা পুরো দেখছেন, লয়ার সাইডটা, এবং আমি সেই পিটিশন ইমিডিয়েট আমি জমা করব। তার মাঝখানে হঠাৎ কি এমন বিষয় হলো যে যে সঙ্গে আমি যুক্ত নয় সেটা যদি আমাকে শোকজ লেটার দেওয়া হয়, শোকজ দিতেই পারে পার্টি। আমি কেন, যে কেউ যদি কোনো ডিসিপ্লিন কাজ করে পার্টিটাকে অবশ্যই শোকজ করবে, তার উত্তর চাইবে, তারপর তাকে সে শোকজের ফলোইং কোনো কি লেটার ইস্যু করতে পারে যে ফলোড বাই শোকজ নোটিস উইদিন এ উইকের মধ্যে সে একটা করতে পারে, এবং তারপরে প্রয়োজনে পার্টি ডিসিপ্লিন অ্যাকশন কমিটি স্টেট প্রেসিডেন্ট বা দিয়ে তার ডিসিশন নেবে। আচ্ছা অভিজিৎ দা, আমাকে আর একটা কোয়েশ্চেনের উত্তর দিন, যে যখন ডায়মন্ড হারবার থেকে আপনাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল তখন আপনাদের জেলার সহসভাপতি এবং জেলা সভাপতি বিক্ষোভ দেখিয়েছিলেন আপনার বিরুদ্ধে, তো সেটাকে নিয়ে আপনাকে তো শোকজ করেছে বিজেপির দিক থেকে, তাহলে ওনাদের বিরুদ্ধে কি কোনো রকম শোকজ বা কিছু অ্যাকশন নেওয়া হয়েছে? না, অ্যাকচুয়ালি এটা তো অ্যাকশন তো নেওয়া হয়েছে কিনা সে রাজ্য বিজেপি জানবে। আপনার বিষয় হচ্ছে যে আমাদের যে রাজ্য, আমাদের যে বিজেপির কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন অনুযায়ী কোনো যদি প্রার্থীর নাম ঘোষণা হয়, তো সেই প্রার্থীর বিরুদ্ধে কেউ যদি বিরোধিতা করে, তো ব্রিচ অফ ডিসিপ্লিনের অনুযায়ী আপনার আর্টিকেল 25 অনুযায়ী তার বিরুদ্ধে পার্টির শোকজ করে অ্যাকশন নেওয়া উচিত। তো এখানটায় নিয়েছে কিনা সেটা পার্টি জানে, এবং এখানটায় রাজ্যের সহসভাপতি নয়, এই রাজ্যের সহসভাপতি এবং জেলার কিছু নেতৃত্ব ছিল, এবং সেটা জেলা সভাপতির মাধ্যমে হয়েছে, এটা সকলে বলেছে। তো সেটা পার্টিকে যারা পদাধিকারী আছেন তাদেরকে জিজ্ঞেস করুন। এখন যদি আমাকে যে শোকজ দেওয়া হয়েছে বলা হচ্ছে, তো তাদের তো পার্টির গঠনতন্ত্র বা কনস্টিটিউশন অনুযায়ী তাদেরকে তো শোকজ করে তাদেরকে পুরোপুরি বহিষ্কারের নির্দেশে আছে পার্টির সংবিধান অনুযায়ী। কিন্তু সেটা করেছে কিনা আমি জানি না, করলে তো দেখতে পেতাম, কিন্তু দেখা পর্যন্ত আমার মনে হয় এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পার্টি থেকে। সেটা পার্টির ভেতরের ব্যাপার, আশা করি রাজ্য সভাপতি এই বিষয়ে ওনাকে প্রশ্নটা করলে উনি ভালো উত্তরটা দিতে পারেন। তারপরে আমি আপনাকে বলছি যে একটা দ্বন্দ্ব কিন্তু দেখা যাচ্ছে, যেটা শুভেন্দু অধিকারী ভার্সেস দিলীপ ঘোষ, তো এই নিয়ে কি মন্তব্য করবেন? না, আমি কোনো দ্বন্দ্ব দেখতে পাচ্ছি না। আমি ডায়মন্ড বাদ দিয়ে অন্য দিকে মাথা দেওয়ার টাইম নেই আমার। আর আমার কাছে সকলে সমান। আমার কাছে শুভেন্দু দাও আমার নেতা, দিলীপ দাও আমার নেতা, সুকান্ত দাও আমার নেতা। আর এখানে কোনো দ্বন্দ্বগুলো তো মিডিয়ার মাধ্যমে করছে। এই আপনাদের মিডিয়াদের টিআরপি, মানে আপনার কথা বলছি না, আমি বিভিন্ন মিডিয়া চ্যানেল টিআরপি বাড়ানোর জন্য এইসব করে। ধরুন একটা কথা বলা হলো পরিষ্কার ভাবে, যে আমি সাপোজ বলছি যে শুভেন্দু দা হচ্ছেন আমাদের নেতা, দিলীপ দা আমার নেতা, সুকান্ত দা আমার নেতা। আপনি যদি বাদ বাকি দুটোকে কেটে কথার মাঝখানে শুধু শুভেন্দু দা আমার নেতা বলেন, সেটাই এবার বারবার চালাচ্ছেন। তো বাকি দুজন তো ভাবে বোধ তাহলে ববি আমাদের দুজনের কথা বলেনি, এইরকম ভাবে আর কি মিডিয়া এইরকম ভাবে হাইলাইট করে, কাটিং করে। তো টিআরপি বাড়ানোর জন্য সংগঠনের কোনো ক্ষতি করার দরকার নেই। যার বাড়বে, যার, যেমন আপনার তো কোনো টিআরপি দরকার নেই, আপনি তো এমনি অদ্বিতীয়, আপনাকে কেউ তো মানে দ্বিতীয় করতে পারবে না। তো সেই জন্য আর কি স্পষ্ট কথা স্পষ্ট ভাবেই বলা ভালো। শুভেন্দু দার আলাদা প্রতিভা আছে, সুকান্ত দার আলাদা প্রতিভা আছে, দিলীপ দার আলাদা প্রতিভা আছে। যেভাবে নজরুল ইসলামের সঙ্গে কবিতার সঙ্গে রবীন্দ্রনাথের কবিতাকে বা দুজনকেই কখনো কেউ কারোর থেকে সেরা বলা যায় না, এই তিনজনকে কেউ কারোর থেকে সেরা বলা যায়, এটা আমার মত পার্সোনাল। তিনজনই আমাদের নেতা, এবং তিনজনই আমরা তিনজনেরই, আমরা দলের বিজেপির অনুগামী, আমরা তিনজনই আমাদের নেতা, আমরা তাদের কাছে তিনজনে, আমাদের কাছে তিনজনের গ্রহণযোগ্যতা আছে। ঠিক আছে দাদা, অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অভিজিৎ দাসের পুরো বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনাদের কি মনে হলো।
আমি যেটুকু বুঝলাম সেটা হচ্ছে কোনোদিনই কোনো পুরনো সৈনিককে পেছনে ফেলে কোনো দল শাসন করতে পারে না বা শাসকের জায়গায় বসতে পারে না। যেমন নতুন পুরনো দ্বন্দ্ব প্রত্যেকটা দলের মধ্যেই লেগে থাকে, তৃণমূল কংগ্রেস হোক, বিজেপি হোক বা সিপিএম হোক, তো সেরকম এটাও হচ্ছে সত্যি কথা যে পুরনো যেমন নতুনকে ছেড়ে চলতে পারবে না, সেরকম নতুন পুরনোকে ছেড়ে চলতে পারবে না। অর্থাৎ একে অপরের পরিপূরক। তৃণমূল কংগ্রেসের থেকে আমাদের শেখা উচিত যে কিভাবে পুরনোদেরকেও প্রায়োরিটি দেয় তৃণমূল কংগ্রেস। আসলে পুরনো যার অভিজ্ঞতা রয়েছে, যার এক্সপিরিয়েন্স রয়েছে, সেখান থেকে নতুনরা শিখবে, তবেই তো অনুসরণ করবে, তবেই তো দলটাকে এগিয়ে নিয়ে যাবে। আর নতুন যাদেরকে অতি অবশ্যই দরকার, সেরকমই পুরনোদেরকেও নতুনদের সঙ্গে তাল মিলাতে হবে, না হলে যুগের সঙ্গে যুগের তাল মিলিয়ে এগোবে কি করে, পিছিয়ে যাবে। তো অবশ্যই এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সঙ্গে অদ্বিতীয়, সেখানে গিয়ে ফলো করুন। সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যা হবে স্পষ্ট হবে।